রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি খবর আমরা সবগুলো পত্রিকায় শিরোনাম দেখেছি। ৭১ সংবাদেরও শিরোনাম ছিল পোষ্য কোটা ফিরিয়ে আনাতে রাকসু বানচালের ষড়যন্ত্র বলছেন প্রার্থীরা এবং প্রভিসিকে অবরোধ করে রেখেছেন এখনও গভীর রাত পর্যন্ত। আমরা শিক্ষকরা লাঞ্ছিত হয়েছেন শিক্ষার্থীদের হাতে, শিক্ষার্থীরা অভিযোগ করেছে তারা লাঞ্ছিত হয়েছেন শিক্ষকদের হাতে। আমরা সহকর্মী রাশিদুল হক রুশো রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন। রুশো, সর্বশেষ আসলে পরিস্থিতি কি? উপাচার্য অবরোধ তুলে নেওয়া হয়েছে কেন উপ উপাচার্যের? মাহবুব, এখন যদি বর্তমানের কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন উত্তাল, একেবারেই জুলাইয়ের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। হাজার হাজার শিক্ষার্থী এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তাদের একটি দাবি, আজকে রাতের মধ্যেই যেই পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে সেটি বাতিল করতে হবে, এছাড়া তারা সেখান থেকে উঠবেন না। দিনভরের কথা আপনি বলছিলেন যে আমরা সকাল থেকে, আমি ক্যাম্পাসে ছিলাম, সকাল থেকে যেটি দেখেছি যে কয়েকজন শিক্ষার্থী গতকাল রাত থেকেই কিন্তু তারা অনশনে বসেছিলেন এবং এর প্রেক্ষিতে আজকে দুপুরের দিকে উপাচার্য তাকে কিন্তু শিক্ষার্থীরা বিষয়টি বলেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একসময় তার বাসভবনে তালা দেওয়া হয় এবং উপাচার্য যখন জুবেরি ভবনে আশ্রয় নিতে চান সেখানেও কিন্তু শিক্ষার্থীরা তার পথ আগলে ধরে এবং দুই পক্ষের মধ্যে সেখানে ধস্তাধস্তি হয় এবং সেইখানে রাত 11টা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন। এর মাঝে আবার একটি ঘটনা ঘটেছে। সাধারণ শিক্ষক কর্মচারীর ব্যানারে একটি সংবাদ সম্মেলন করে এই যে শিক্ষক হেনস্থার প্রতিবাদ এবং রাকসু বানচালের প্রতিবাদে কিন্তু শিক্ষক কর্মচারী তারা আগামী কাল অর্থাৎ রবিবার তারা কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি না দেওয়া হলে 22 তারিখ থেকে তারা লাগাতার কর্মবিরতিতে যাবেন। এই ঘোষণা আসার পরপরই কিন্তু শিক্ষার্থীরা একেবারে ক্যাম্পাসে তারা নেমে পড়েন এবং হলগুলো থেকে শিক্ষার্থীরা আসছেন, আশেপাশের মেসে যে সমস্ত অনাবাসী শিক্ষার্থীরা আছেন তারা ক্যাম্পাসে চলে এসেছেন। এখন কয়েক হাজার শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে তারা কিন্তু অবস্থান নিয়ে বিক্ষোভ জানিয়ে যাচ্ছেন। তাদের কোনো প্রশ্ন যদি থাকে না হলে আপনার বক্তব্য আশা করছি। না, এটা তো অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ঘটনা। সামনে যে রাকসু নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতি, নির্বাচনের সুষ্ঠুতা সম্পর্কে, নির্বাচন অবাধ হবে, সব শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এ ব্যাপারে তো এক ধরনের সংশয় দেখা দিয়েছে। আর পোষ্য কোটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, পোষ্য কোটা বন্ধের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এই পোষ্য কোটা রাখতেই হবে কেন? বৈষম্যবিরোধী আন্দোলনের একটা বড় ছিল যে কোটা বিলোপ। হ্যাঁ, কোটা যারা সমাজের পশ্চাৎপদ শ্রেণী বা জনগোষ্ঠী তাদের জন্য রাখা যেতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা কর্মী অথবা শিক্ষক তাদের জন্য এই বিশেষ সুবিধা, কোটা তো হচ্ছে একটা বিশেষ সুবিধা বা পোষ্য কোটা। আমার তো মনে হয় যে শিক্ষকদের বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে বিষয়টি একটু উদারভাবে দেখা হচ্ছে, সংকীর্ণ দৃষ্টিতে না দেখে। এবং এই যে দেখেন, আরেকটি হচ্ছে যে শিক্ষককে লাঞ্ছিত করা বা অপমানের শিকার হওয়া শিক্ষার্থীর হাতে, এটা খুবই লজ্জাজনক। ওই বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক, নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জাজনক, দেশের জন্য লজ্জাজনক। এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসবো কবে? 24শে জুলাই অভ্যুত্থানের পর একের পর এক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমরা এর অবসান চাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে, কিন্তু সহিংসতার মাধ্যমে নয়। এমনকি ন্যায্য দাবিও কিন্তু অনেক সময় অন্যায্য হয়ে যায় যখন সেটি আদায়ের পথ সহিংস হয় অথবা এক ধরনের জবরদস্তির মাধ্যমে করা হয়। আমরা আরেকটি বিষয়ে একটু আজকে নজর
দিতে চাই দেশের বাইরে। ষষ্ঠবারের মতো গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র। আমরা একটু যুক্ত করে নেই অধ্যাপক আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আনিসুর রহমান, এই যে মানে ভোট হলো, তার আগে আমি দেখছিলাম যে সেখানে একটা ভোটের প্রক্রিয়ায় ইরান ভোটদানে বিরত থাকলো, দ্বিরাষ্ট্র ভিত্তিক যে সমাধান, সেই সমাধানে। যদিও ইরান বলেছে যে সেখানে ইসরায়েলকেও স্বীকার করে নেওয়া হবে, এই কারণে সে ভোটদানে বিরত ছিল। এটাও মানে সব মিলিয়ে আসলে যুক্তরাষ্ট্রের এই ভেটো, তারপরে মানে পরিস্থিতিটা কি হলো তাহলে? আপনি জানেন যে আসলে এখানে ইসরায়েল ভার্সেস আরবদের মধ্যে যে কনফ্লিক্টটা, এই কনফ্লিক্টটা বেসিক্যালি কিন্তু ইসলামিক সিভিলাইজেশন ভার্সেস ওয়েস্টার্ন সিভিলাইজেশন। এটাকে যদি আমি ব্রড ক্যানভাসে দেখি, এটা বেসিক্যালি ইসরায়েল এবং আরবদের মধ্যে কনফ্লিক্ট না। এই কনফ্লিক্টটা বেসিক্যালি হচ্ছে আমেরিকান ইন্টারেস্টের সাথে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর কনফ্লিক্ট, বা ফিলিস্তিন রাষ্ট্রের সাথে আমেরিকান কনফ্লিক্ট। ইসরায়েল রাষ্ট্রের পিছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ওতপ্রোতভাবে জড়িত। আজকে যে গণহত্যা করছে, এই প্রকাশ্য গণহত্যা হচ্ছে, ইসরায়েল নামক রাষ্ট্রটি একটা সন্ত্রাসবাদী, একটা জায়ান্টিস্ট একটা রাষ্ট্র। এই রাষ্ট্রটা আপনার হলো যে ওয়েস্টার্ন রাষ্ট্রগুলো পারসেপশন কিন্তু আলাদা, ওয়েস্টার্ন পিপলগুলোর পারসেপশন আলাদা। আজকে যে আপনার হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করবে না, এটা হলো রাষ্ট্রীয় একটা পলিসি। এখানে পিপলস পারসেপশন না, এটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র এটা চাচ্ছে না। বিকজ অফ এখানে আপনার হলো যে মার্কিন ইন্টারেস্টেড, মিডল ইস্টে মার্কিন ইন্টারেস্টেড সবচেয়ে বড় এজেন্ট হচ্ছে ইসরায়েল। সুতরাং ইসরায়েলকে এনি হাও মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিতে হবে, এটাকে সমরাস্ত্র দিয়ে সাপোর্ট দিতে হবে, ওয়েপন দিতে হবে, এবং রাষ্ট্রীয় পলিসি মেকিং এ আপনার হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পক্ষে কাজ করবে। জি, আমরা শেষ করতে বলা হচ্ছে, আপনার একটা ছোট্ট একটু কমেন্ট, 30 সেকেন্ডস যদি। আনিসুর রহমানের সাথে যেটা যোগ করার সেটা হলো যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে, কিন্তু তারাই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে। একটা ভূখণ্ডে মাসের পর মাস, বছরেরও বেশি সময় ধরে সেখানে গণহত্যা চলছে, ধ্বংসযজ্ঞ চলছে, মানুষ দুর্ভিক্ষ চলছে, শিশু মারা যাচ্ছে, নারীরা মারা যাচ্ছে, এবং যুক্তরাষ্ট্র নির্বিকার, এবং বরং একটি যুদ্ধবিরতির প্রস্তাব আসছিল, সেই প্রস্তাবে ভেটো দিয়েছে। ইরান ভেটো দিয়েছে কিন্তু অন্য কারণে, যে দায়টা উভয় পক্ষের ওপর চাপানোর একটা চেষ্টা। সে কারণে আমি মনে করি যে মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র রাষ্ট্র যে প্যালেস্টাইনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। আর আরব কোনো রাষ্ট্র সেভাবে সোচ্চার ভূমিকা নেয়নি, ওয়াইসি ভূমিকা নেয়নি। আর সুতরাং এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক। আমরা নিন্দা করি যুক্তরাষ্ট্রের এই স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের এবং বিরুদ্ধে। জি, অনেক ধন্যবাদ সোহরাব হাসান যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে একাত্তর জার্নালে। একই সঙ্গে অধ্যাপক আনিসুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একাত্তর জার্নালে আজকে যুক্ত থাকার জন্য। আগামীকাল একই সময় একাত্তর জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গেই পাবো আশা করি।